হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি পাতাল লোক ওয়েব সিরিজের পার্ট 2টাকে। আজকে আমি এপিসোড 4 থেকে শুরু করব। তাহলে চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো তাড়াতাড়ি শুরু করা যাক এক্সপ্লেনেশনটি। এপিসোড 4 এর শুরুতে আমরা রোজকে দেখতে পাই, যে একটা ছেলের কাছে যায় যে কিনা ড্রাগস বেচার কাজ করে। তার কাছে গিয়ে সে ড্রাগস কিনতে চায়, আর তার কাছে কিছু টাকার কম ছিল, কিন্তু তারপরেও সে তার কাছ থেকে জোর করে ড্রাগস নিয়ে নেয়। যেখানে আমরা বুঝতেই পারছি যে রোজ কতটা ড্রাগ অ্যাডিক্টেড। সেই ড্রাগসটা নেওয়ার জন্য সে সব কিছু করতে রাজি ছিল, এমনকি তার নিজের সম্মানেরও ভয় ছিল না। আগে আমরা দেখতে পাই যে থমের বডিগার্ড লাস্ট এপিসোডের আগে এই 3জন লোককে খুব বাজেভাবে মেরেছিল। আর এখানে আনসারি যখন সেই 3টে বডিকে ভালোভাবে দেখছিল, তখন সে দেখতে পায় যে তাদের হাতের মধ্যে 15 ডিসেম্বর 1957 ডেট দেখতে পায়। আর এদিকে চৌধুরী রঘুর চেনাশোনা একজন লোকের সঙ্গে দেখা করতে যায়, যে কিনা এখন নাগাল্যান্ডেই থাকে। আর সে সবজি বিক্রি করে, যার নাম হচ্ছে মনোজ। সে মনোজকে গিয়ে জিজ্ঞাসা করে রঘুর ব্যাপারে, কিন্তু মনোজ এখানে বেশি কিছু বলতে পারে না। যখন চৌধুরী তাকে বলে যে ঠিক আছে, তোকে তো আমি এবার জেলে নিয়ে যাব। আর এখানে মনোজ খুব ভালোভাবে বুঝে গিয়েছিল, সে যদি যা জানে সব না বলে তাহলে তার বিপদ হয়েছে। তারপরে সে সব কথা বলা শুরু করে। সে বলে যে আমার বর্ডার ক্রস করানোর জন্য একটা লোকের নাম্বার দরকার ছিল, তাকে 2টো লোককে বর্ডার ক্রস করাতে হতো। তারা কে আমি সেটা জানি না। আর এদিকে আমরা আনসারিকে দেখতে পাই, যে ওই ডেটটাকে সার্চ করে। তারপরে সে নাগাল্যান্ডের কিছু রেবেলসের স্টোরি জানতে পারে, আর এই ব্যাপারে ভালো করে জানার জন্য সে একটা জায়গায় চলে যায়। সে জানতে পারে ওই ডেটে তখন রেবেলসরা অবশ্যই উপস্থিত ছিল, কিন্তু এখন তারা নেই। তাহলে এদের হাতে ওই ডেটটা কেন লেখা রয়েছে? তারপরে আনসারি এই সব কথা চৌধুরীকেও জানিয়ে দেয়। আর ওদিকে চৌধুরী আরো একটা কথা জানতে পারে, রঘু নাগাল্যান্ডের প্রতি মাসে একবার করে একটা হোটেলে যেত, আর ওই হোটেলটা আর কারণ নয়, রেড্ডির হোটেল ছিল। চৌধুরী তখন তাড়াতাড়ি করে রেড্ডির হোটেলে চলে যায় এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। আর সেখানে রেড্ডির ওয়াইফও উপস্থিত ছিল, যে কিনা মিটিং এর মধ্যে ব্যস্ত ছিল। কিন্তু সেই সব কথা না ভেবেই সেখানে চৌধুরী ঢুকে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন তার ওয়াইফ বাধ্য হয়ে তাকে সিসিটিভির অ্যাক্সেস দিয়ে দেয়, কারণ সে এই ব্যাপারে কিচ্ছুই জানতো না। যখন চৌধুরী হোটেল থেকে বাইরে আসে, তখন তার কাছে তার ওয়াইফের কল আসে। সে বলে, আমাদের ছেলের জন্মদিন রয়েছে, তুমি কি আসছো না? এখানে আমরা বুঝতে পারি চৌধুরীর যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ তাকে এই কেসটাকে নিয়ে স্টাডি করতে হতো। কিন্তু সেখানে কোনো উত্তর দেয় না। আর তার সঙ্গে সঙ্গে ফ্লাইটের ভাড়াও অনেক বেশি ছিল, যেটা সে অ্যাফোর্ড করতে পারবে না। একদিন গিয়ে আসার খরচা 18,000 টাকা পড়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরেই যখন রেড্ডির অ্যাকাউন্টেন্ট বাইরে আসে, তখন চৌধুরী তাকে ধরে নেয় আর তাকে চাপ দিয়ে তার কাছ থেকে অনেক কথা জেনে নেয়। সেই লোকটা বলে যে রঘু প্রতি মাসে হোটেলে আসতো, আর তারপরে সে 1 লাখ টাকা তার হাতে তুলে দিত। আর এই কথাটা যখন চৌধুরী শোনে, সে খুব অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে এই সব কথা আনসারিকেও বলে দেয়। আর তারা দুজন মিলে একটা ক্লাবে যায়, যেখানে গিয়ে তারা মদ্যপান করবে। আর এখানেই আমরা রোজের সঙ্গে থাকা সেই ডক্টর নিকে দেখতে পাই, যে এখানেই মদ খাচ্ছিল। তখন ডক্টরকে তারা মদের জন্য অফার করে, কিন্তু তখন সে বলে যে আমি 2টো প্যাকই খেতে পারবো, তার বেশি খেলে আমার গাউট হয়ে যায়। গাউট মানে বন্ধুরা পায়ে ব্যথা হয় তার হাঁটুতে, তো সেই জন্য সে আর খেতে পারবে না। এদিকে আনসারি আর চৌধুরী দুজন মিলে কথা বলছিল, তার সঙ্গে সঙ্গে তারা মদও খাচ্ছিল। তারপরে আনসারি বাথরুমে যায় একটু ফ্রেশ হওয়ার জন্য। তখনই আনসারির মোবাইলটা বারবার বাজতে শুরু করে, আর সেখানে ইউ নামের কেউ একজন কল করছিল। আর এখানে চৌধুরী জানতো ইউ হচ্ছে আনসারির গার্লফ্রেন্ড, যার জন্য ইউ যখন বারবার ফোন করছিল, তখন বাধ্য হয়ে আনসারির ফোনটাকে চৌধুরীকে তুলতে হয়। যেখানে সে দেখতে পায় ইউ নামের ব্যক্তি তাকে কল করছে। সে যখন ফোনটা তোলে, তখন সেখানে কোনো মেয়ে নয়, সেখানে একটি ছেলে কথা বলে। তখন এখানে চৌধুরী বুঝতে পেরে যায় যে আনসারি যে গার্লফ্রেন্ডের ব্যাপারে তাকে বলেছিল, সেটা তার গার্লফ্রেন্ড না, সেটা হচ্ছে তার বয়ফ্রেন্ড। মানে আনসারি কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড নয়, তার ইন্টারেস্ট ছেলেদের প্রতি রয়েছে। কিছুক্ষণ পরে যখন আনসারি ফেরত আসে, তখন চৌধুরী তাকে সবকিছু বলে দেয়, যে তোমার ফোনে ইউ নামের একটি ব্যক্তির ফোন আসছিল, যার কারণে আমি বারবার ফোন আসাতে ফোনটাকে তুলি। আর এরপরে আনসারি সব বুঝতে পেরে যায়।
তারপর সে কিচ্ছু বলে না। তারপর দুজন যখন গাড়ি করে যাচ্ছিল তখন আনসারি বলে, আমি আপনাকে ভেবেছিলাম এই কথাটা জানাবো, কিন্তু আমি জানিয়ে উঠতে পারিনি তার আসলে ছেলেদেরকে পছন্দ, আর উজের হচ্ছে তার বয়ফ্রেন্ড। আর এদিকে আমরা দেখতে পাই চৌধুরী আনসারিকে জিজ্ঞাসা করে, আমি 2 মিনিটের জন্য আপনাকে স্যার না বলে আনসারি বলতে পারি? তখন আনসারি বলে, হ্যাঁ নিশ্চয়ই, তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি, কারোর কথা ভেবে কোনোদিনও নিজেকে কষ্ট দিবি না। এই বলে তাকে দুটো গালিও দিয়ে দেয়, সেটা আমি এখানে আর বললাম না। একটা জিনিস তো খুব ক্লিয়ার ছিল যে চৌধুরী আনসারিকে সাপোর্ট করছে। পরের দিন সকালে রেহমান চৌধুরীর জন্য টিকিট নিয়ে এসেছিল, যেটা দেখে চৌধুরী খুব অবাক হয়ে যায়। আসলে সেই টিকিটটা ছিল ফ্লাইটের, কারণ হাতিরাম চৌধুরীর আজকে তার বাড়ি যাওয়ার খুব ইচ্ছা ছিল, আর এই টিকিটটা আসলে আনসারি তার জন্য বুক করে দিয়েছিল, কারণ সে জানতো যে আজ তার ছেলের জন্মদিন। অন্যদিকে আমরা জানতে পারি যে কাপল রেড্ডি কোনো সিধা মানুষ নয়। মিস্টার থমে চলে যাওয়ার পরে সে মিস্টার থমের সব প্রপার্টি বিক্রি করে নিজে বাইরে ইউএসএ সেটেল ডাউন করার চেষ্টা করছে। আর এই কথাটা রুবেনও জানতে পেরে গিয়েছিল, মানে মিস্টার থমের ছেলে। তার জন্য সে নিজের গুন্ডাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে, কারণ সে চাইছিল না কোনোদিনই তার বাবার সব সম্পত্তি এরকম একটা লোক নিয়ে চলে যাক। কিছুক্ষণ পরে আমরা কিছু গুন্ডাকে দেখতে পাই যে কিনা বাজারিয়া নামের একটা লোকের বাড়িতে যায় এবং তাকে গিয়ে সেখানে খুব মারধর করে তার মার্ডার করে দেয়। আর বাজারিয়াকে তারা এই কারণেই মেরেছিল কারণ তারা কাপল রেড্ডির থেকে সেই হোটেলগুলো কেনার কথা বলেছিল। আর এদিকে চৌধুরী নিজের বাড়ি চলে যায়। তার মন ছিল না কাজ ছেড়ে আসার, কিন্তু তার বাচ্চার খুশির জন্য সে সেখানে চলে আসে। সে যখন বাড়ি আসে সে দেখতে পায় জিতু মানে তার শালাও সেখানে উপস্থিত রয়েছে। আর এদিকে রেনু সেই বাচ্চাটির ভালোভাবে খেয়াল রাখছে। তারপরে তারা সবাই মিলে তার ছেলের কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কারণ তারা তার ছেলেদেরকে সারপ্রাইজ দেবে ভেবেছিল। যখনই তারা সর্বস্ব ফ্যামিলি নিয়ে সেখানে পৌঁছায় তারা দেখতে পায় তার ছেলে একটি মেয়ের সাথে টাইম স্পেন্ড করছে, আসলে তার বন্ধু বান্ধবের সাথে। তখন সিদ্ধার্থ বলে, এটা আমার বান্ধবী, আর তার ফ্যামিলির ওই ব্যাপারে খুব একটা যায় আসে না। প্রথমে তো তারা শকড হয়ে যায়, তবে তার বাবা সামনে নেয়, আর এরপরে তারা তাড়াতাড়ি করে বার্থডে সেলিব্রেট করে। তখন তার ছেলে বলে, আমি জানতাম না যে তোমরা আসবে, তাহলে আমি কোনো প্ল্যানই রাখতাম না, আমি আমার বন্ধুদের সাথে কিছু প্ল্যান করেছি। আর তারপরে সে সেই প্ল্যানের জন্য বেরিয়ে যায় এবং এরাও ওখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই আনসারি বারবার করে ফোন করছিল চৌধুরীকে। তার কাছে খবর এসেছিল যে রোজের লোকেশন পাওয়া গিয়েছে, কিন্তু আনসারি যেহেতু বার্থডে সেলিব্রেট করতেই ব্যস্ত ছিল যার কারণে সে ফোনটা তুলতে পারেনি। আর এদিকে আনসারি মেঘাকেও কল করেছিল, কিন্তু মেঘাও কোনোভাবে তার ফোনটা রিসিভ করেনি। তারপরে আমরা রোজকে দেখতে পাই যে নিজের ঘরের মধ্যে ছিল। তখনই বাইরে থেকে কিছু আওয়াজ পেয়ে সে দেখতে যায়। তখনই সে দেখে যে রুবেনের লোকেরা তাকে ঘিরে ধরেছে আর তাকে তারা মারতেই এসেছিল, কিন্তু সেই সময় আনসারি সেখানে পৌঁছে যায় এবং তাদের সাথে ফাইট করে রোজকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ এই কেসের মেইন লিডই হচ্ছে রোজ। রোজ না থাকলে কিচ্ছু জানা যাবে না। আর তখনই আমরা থমের বডিগার্ডকে দেখতে পাই যে কিনা স্নাইপার নিয়ে বসেছিল, আর আনসারিকে দেখা মাত্রই সে মাথার মধ্যে হেডশট করে আর তার সঙ্গে সঙ্গে সে রোজকেও মেরে দেয়। নিচে অনেকটা ঢালু হওয়ার কারণে রোজ কোনোভাবে জঙ্গলে পড়ে যায়। তারপর সে সেখান থেকে গড়িয়ে গড়িয়ে জঙ্গলের ভেতরে চলে যায়, যার জন্য স্নাইপারে থাকা লোকটি তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে তাকে খোঁজার চেষ্টা করছিল, যেন মনে হচ্ছিল তাকে খুঁজে পেলে একেবারে শেষ করে দিতে পারলে বাঁচে সে। তারপরে ক্রাইম সিনে মেঘনা পৌঁছে যায়। তখন মেঘনা তার সিনিয়র অফিসারকে বলে, আনসারি তখন আমাকে ফোন করেছিল কিন্তু আমি ফোনটা তুলতে পারিনি। কিন্তু তখনই তার সিনিয়র বলে যে তুমি ভুলে যাও যে সে তোমাকে ফোন করেছিল। তখন অফিসারটি বলে, তুমি কিছু জানোই না, এমন ভাবে চুপ করে থাকবে। সেখানে গিয়ে তারা আনসারির ডেড বডি তো পেয়ে যায়, কিন্তু রোজের ডেড বডি তারা সেখানে খুঁজে পায় না। তারপরে যখন আনসারির বডিটাকে ইন্ডিয়াতে পাঠানো হয় তখন চৌধুরী সেই বডিটাকে দেখে ভেঙে পড়ে। সেইটা ভাবতেই পারছিল না যে এখন আনসারি তাদের সঙ্গে নেই। 2 দিন আগে আনসারি কত খুশি ছিল তার সঙ্গে, আর এখন নাকি সেই মানুষটা মারা গিয়েছে। ফিউনারালে আনসারির ফ্যামিলির কোনো লোক ছিল না, যার কারণে পুলিশ অফিসারের টিমরা বলে যে আমরাই ওর ফ্যামিলি, আমরাই ওর কাজ করব। এই বলে তারা ক্রিয়াকর্মের জন্য বেরিয়ে যায়। যখনই তারা তাদের ডেড বডিটাকে নিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে বসে তখনই আমরা উজেরকে দেখতে পাই। উজেরকে দেখার পরে চৌধুরী চিনতে পেরে যায়। তখনই সে উজেরকে অ্যাম্বুলেন্সের মধ্যে ডেকে নেয়। উজের যখন অ্যাম্বুলেন্সের মধ্যে এসে বসে আর আনসারির ওই ফেসটা দেখে তখন সে সেটা দেখতে পারে না।
তখন সে সেখান থেকে নেমে যায় কাঁদতে কাঁদতে। আর তারপরের দিনই চৌধুরীর ওপরে ইনকোয়ারি বসিয়ে দেওয়া হয় যে চৌধুরী কি করছিল ইন্ডিয়াতে, সেদিন তার আনসারির সাথে থাকার কথা ছিল, সে কেন এসেছিল। তখন সে সব কিছুর এক্সপ্লেনেশন দেয়। এই সব কিছুর পরে তখন তার সিনিয়র অফিসার বলে যে সব দোষ এখন আনসারির ওপরে দিতে হবে, না হলে কেসটা তো বন্ধ হবেই, তার সঙ্গে তোমার চাকরিটাও যাবে, তোমার উপরে ইনকোয়ারি বসানো হবে আলাদা করে। যদিও বা চৌধুরীর এই জিনিসটা করার একদমই ইচ্ছা ছিল না, সে চাইছিল না তার কোনো ব্লেম সে আনসারির উপরে দেবে, কিন্তু তাকে বাধ্যতামূলক পুলিশ অফিসাররা সেই পেপারে সাইন করিয়ে নেয়, কারণ তারা কোনো কন্ট্রোভার্সি চাইছিল না। অন্যদিকে রুবেন তার মায়ের কাছে ফোন করে বলে আমি সেই অফিসারটিকে মারিনি, কিন্তু সব দিকে এই খবর চলছে যে রুবেনই সেই অফিসারটিকে মেরে দিয়েছে আর তাকে শুট আউটের জন্য আদেশ দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে চৌধুরী তার একটা সঙ্গীকে বলছে যে আমরা হচ্ছি কুত্তা, আমাদের কোনো অধিকার নেই কিছু করার, আমরা শুধু আমাদের মালিকের সাথে ওয়াফাদার থাকতে পারি, এর থেকে বেশি আমরা আর কি বা করব। কিন্তু এখন সময় এসে গেছে যে আমরা কুত্তাদের সাথে ওয়াফাদার থাকি। উজের তখন চৌধুরীকে বলে যে আপনি আমার সাথে একটু দেখা করতে আসতে পারবেন। তখন চৌধুরী তাড়াতাড়ি করে উজের কাছে যায় দেখা করার জন্য। তখন উজের তাকে বলে যে আমি ব্যাঙ্গালোরে শিফট করতে চলেছি, তার আগে আপনাকে আমি এই জিনিসটা দিতে চাইছিলাম। সে আসলে তাকে একটা ব্র্যান্ডেড ইম্পোর্টেড হুইস্কি দিতে চাইছিল। তখন চৌধুরীর খুব খারাপ লাগে, সে বলে ওখানে যা যা হয়েছে সব আমার জন্য হয়েছে, কিন্তু আমাকে অফিসাররা লিখে নিয়েছে, আমার কাছে কোনো উপায় ছিল না। তারপরে যখন সে ঘরে যায় সে দেখতে পায় জিতু ভাইয়া তার বউয়ের ব্রেন ওয়াশ করছে, তাকে বলছে যে জামাইবাবু যেখানে কাজ করছে সেখানে এরকম দেখো মারা গেল আর তুমি কাজটা ছাড়িয়ে দাও, এই বলে তাকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। এটা শোনার পরে তো চৌধুরী খুব রেগে যায়, সে তাড়াতাড়ি করে গিয়ে তার শালাকে মারতে মারতে তার ঘর থেকে বার করে দেয়। তার সঙ্গে সঙ্গে সে রেনুর উপরেও চিল্লায়, যদি আমি সিদ্ধার্থের জন্মদিনে এখানে না আসতাম তোমার কথাতে, তাহলে আজকে আনসারি স্যার বেঁচে থাকতো। রেনুকে সে অনেক বাজে বাজে কথা শোনায়, যার জন্য তার খারাপও লেগেছিল, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না, তার অবস্থা খুবই খারাপ ছিল। পরের দিন সে একটি অফিসারের সাথে বসেছিল আর সেখানে বসে বসে তারা আনসারির ব্যাপারে কথা বলছিল। তখনই পাশের অফিসারটি তাকে ধ্রুব মালিকের কল হিস্ট্রি দিয়ে দেয়। সে বুঝতে পারে নাগাল্যান্ড সাদানের সাথে ধ্রুব মালিকের কোনো না কোনো কানেকশন রয়েছে, আর এই জিনিসটা শুধুমাত্র সিসিটিভি ফুটেজের দ্বারাই জানা যেতে পারে। তারপরে তারা এমন একটা জায়গায় যায় যেখানে তারা সব সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস পেয়ে যাবে। যখন তারা 7 ডিসেম্বরের রেকর্ডিং প্লে করে তখন তারা সেই রেকর্ডিং এ ধ্রুব মাল্লিকের গাড়ি দেখতে পায়। তারপরে চৌধুরী তাড়াতাড়ি করে ব্রিকের সাথে বেরিয়ে যায়। ব্রিকেরও খারাপ লেগেছিল যে এত বাজেভাবে আনসারিকে মেরে দেওয়া হয়েছে। আনসারির চলে যাওয়া দুঃখটা ব্রিকেরও ছিল, যার জন্য সেও তার সঙ্গে ধ্রুব মাল্লিকের বাড়ি চলে যায়। তারা সেখানে যায় এবং সঙ্গে সঙ্গে ধ্রুব মাল্লিককে সেখানে ধরে নেয় আর তাকে খুব মারতে থাকে। আর তারপরে সে আস্তে আস্তে সব সত্যি কথা বলতে শুরু করে দেয়, কারণ 7 ডিসেম্বরের রাত্রিরে ধ্রুব বলেছিল সে নয়ডাতে ছিল, কিন্তু সে নয়ডাতে ছিল না। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সে নাগাল্যান্ড সাদানের বাইরেই উপস্থিত ছিল। ধ্রুব মালিক তখন সব তাকে বলে দেয়। সে বলে নাগাল্যান্ডের কোনো জায়গা থেকে রোজের কাছে 50,000 করে আসতো। যখন সে জানতে পারে যে এই পয়সাটা থমের কাছ থেকে আসে, তখন সে একটা প্ল্যান বানায়। সে থমের কাছ থেকে 2 কোটি টাকা নেওয়ার জন্য বলে, আর রোজও এই কথাটার জন্য রাজি হয়ে গিয়েছিল। তারপরে সে থমের কাছ থেকে 2 কোটি টাকা নেওয়ার জন্য নাগাল্যান্ড সাদানে যায়, তখন সে বাইরেই আর আসে না। তারপর সিসিটিভি ফুটেজের দ্বারা আমি জানতে পারি ও তো নাগাল্যান্ডে রঘুর সাথে ফেরত চলে গিয়েছিল। আর তারপরে সে এটাও বলে রোজই রঘুকে নিজের কাছে কাজে লাগিয়েছিল। তারপরে সে এটাও বলে আমি মাথা থেকে পা অব্দি ধার দেনায় ডুবে রয়েছি, যার কারণে আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছিল। অন্যদিকে আমরা সেই বডিগার্ডকে দেখতে পাই যে কিনা নাগাল্যান্ডের জঙ্গলেই উপস্থিত ছিল। সে আসলে রোজের বডিটাকে খুঁজছিল আর পুলিশও এদিকে রোজের বডিটাকে খুঁজতে থাকে, কিন্তু তার খুঁজে পাওয়ার আগেই পুলিশ সেই বডিটা খুঁজে পেয়ে যায়। এখনো অবধি রোজের মধ্যে প্রাণ বাকি ছিল, সে এখনো অবধি মারা যায়নি, যার জন্য তাড়াতাড়ি করে তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর যার কারণে মেঘনা এই কথাটা তাড়াতাড়ি করে চৌধুরীকে বলে দেয়, যার কারণে চৌধুরী তাড়াতাড়ি করে সেখানে পৌঁছে যায়। আর ইতিমধ্যে আমরা দেখতে পাই সেই বডিগার্ডটা জেনে গিয়েছিল যে কোন হসপিটালে তাকে রাখা হয়েছে, যার কারণে সেই হসপিটালের বাইরে গিয়ে সে সেখানকার ফটো তুলে নিয়ে চলে যায়। আর তার কিছু ঘন্টার মধ্যেই সেই হসপিটালের বাইরে অনেকগুলো ট্রাইবালস আর সেখানকার লোকেরা এসে দাঙ্গা করতে থাকে। এদিকে যখন চৌধুরী নাগাল্যান্ডে আসে তখন রেহমান তাকে নিজের গাড়ি করে ছাড়তে আসে এবং সে বলে যে আপনি পাতার লোকের মধ্যে যাবেন না, এটা খুবই নোংরা, ডে বাই ডে এটা আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে।
তখন চৌধুরী বলে, এরকম নোংরা খেলা অনেক দিন ধরে দেখে এসেছি। তো তারপর সে সেখান থেকে বেরিয়ে যায় হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। হসপিটালে যে রোজকে রাখা হয়েছিল এই কথাটা কেউই জানতো না, কিন্তু কোনোভাবে সেই খবরটা লিক হয়ে যায়, যার কারণে সবাই এসে হসপিটালের বাইরে দাঙ্গা করা শুরু করে দেয়। এই দাঙ্গার মধ্যে আটকাতে গিয়ে একটি পুলিশওয়ালা একটি ছেলেকে গুলি মেরে দেয়, আর সে সেখানেই মারা যায়, যার কারণে পুরো জনতা রেগে বোম হয়ে যায়। আর তারপর তারা হসপিটালে ভেঙে দেবে বলে উঠে পড়ে লাগে। তারা হসপিটালের সব জায়গায় ঢুকে তছনছ করছিল। সেই সময় চৌধুরী বুদ্ধি দেয় যে পেছনের গেট দিয়ে তাকে রোজকে বার করে দেওয়া উচিত। সেজন্য সে মেঘনাকে এই কথাটি বলে। তারপর তারা যা হোক করে রোজকে নিয়ে বার হওয়ার চেষ্টা করছিল। এখানে অনেক গুন্ডারা তাদের উপর আক্রমণ করছিল, তাদেরকে আটকাচ্ছিল চৌধুরী যা হোক করে আটকিয়ে তাকে হসপিটাল থেকে বার করে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করে, কারণ সে ভেন্টিলেশনের বাইরে 10 মিনিটের বেশি থাকতে পারবে না, তাহলে সে মরে যাবে। তাই জন্য তারা যা হোক করে অ্যাম্বুলেন্সে তাকে শিফট করে এবং তাকে হসপিটালে নিয়ে শিফট করিয়ে দেয়। আর তারপরে আমরা চৌধুরীকে ধীরাজ বাজোরিয়ার ঘরে দেখতে পাই। ধীরাজ বাজোরিয়া যেহেতু মারা গিয়েছে তাই জন্যই সে তার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। আসলে রুবেনের লোকেরাই সেই দিন ধীরাজ বাজোরিয়াকে মেরে দিয়েছিল, যার কারণে তার ভাই অনেক দুঃখিত ছিল। তারপরে চৌধুরী ধীরাজ বাজোরিয়ার ভাইয়ের সাথে কথা বলে। তখন তার ভাইয়ের থেকে সে জানতে পারে যে কাপল রেড্ডি আমাদেরকে সব কটা হোটেল অনেক কম দামে বিক্রি করার কথা বলেছিল, কিন্তু রুবেন চায় না যে এই জায়গাগুলো আমরা কিনি। তারপরে যখন চৌধুরী সেখান থেকে বাইরে বেরোয় তখন সে দেখতে পায় রুবেনের লোক ফিট করা কিছু পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে আছে। তারপরে চৌধুরী তাকে গিয়ে বলে, আমি রুবেনের সাথে দেখা করতে চাই। তখন তারা বলে তার সাথে দেখা করা এত ইজি নয়, আর হসপিটালের এত ভাগাদড়ি মারপিটের মধ্যে দিয়ে তার পায়েও একটু চোট লেগে গিয়েছিল, যার কারণে সে চেক আপ করায়। তখন সে জানতে পারে যে তার পায়ে মারধরের কারণে চোটটা লাগেনি। তখন ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মদ খাও? তখন সে বলে যে হ্যাঁ। তখন ডক্টরটি বুঝে যায় যে তার হয়তো গাউট হয়েছে এবং তাকে বলে যে বেশি মদ খেলে তোমার পায়ে ব্যথা হয়, আর এটার মানে হচ্ছে তোমার পায়ে গাউট হয়েছে। তখন সে বুঝতে পারে যে গাউটের প্রবলেম তো রোজের ওই ফ্রেন্ডটারও রয়েছে। তখনই তার মাথার মধ্যে ক্লিক করে। সে মনে করতে পারে যে ডক্টরও বলেছিল যে তার পায়ে গাউট রয়েছে, আর রাঘুর সাথে দেখা করার জন্য একটা ল্যাংড়া মহিলা এসেছিল। তারপরে চৌধুরী তার সাথে দেখা করতে চলে যায় এবং তার কাছ থেকে সব কথা বার করতে শুরু করে দেয়। তখন সে বলে, আমরা দুজন একসাথে রিহ্যাব সেন্টারে ছিলাম, মানে সে আর রোজ, আর তারা দুজনেই প্রেগনেন্ট ছিল, কিন্তু আমারটা মিসক্যারেজ হয়ে যায়, কিন্তু সে তার বাচ্চাটাকে ডেলিভার করেছিল। সে সবসময় ভয় পেত যদি প্রেগনেন্টের কথাটা থম জানতে পারে তাহলে কি হবে, আর সেই কারণে তার ভয়ে ড্রাগসের অভ্যাসও লেগে যায়, আর সেটা কোনোদিনও ছাড়তেও পারলো না সে। তখন চৌধুরী জিজ্ঞাসা করে, থম তো এই ব্যাপারে কিছু জানতো না, তাহলে কিসের ভয় ছিল? তারপরে সেই মহিলাটি বলে, পয়সাটা থম নয়, তার ওয়াইফ দিত। আর তার সাথে সাথে সে এটাও বলে, সে যে বাচ্চাটাকে জন্ম দিয়েছিল তার নাম হচ্ছে জ্যানি, যে আমার সঙ্গে থাকে এখন। জ্যানির দায়িত্ব সে আমার কাছে দিয়ে দিয়েছিল, আর নিজে দিল্লিতে গিয়ে পয়সা কামাতো, যাতে করে সে অনেকগুলো পয়সা কামিয়ে জ্যানিকে নিয়ে ভালোভাবে থাকতে পারে। আর এই কারণে সে বর্ডার ক্রস করার জন্য রাঘুর হেল্প নিয়েছিল। একবারে তো সব প্ল্যানিং হয়ে গিয়েছিল, আর তারা বর্ডার ক্রস করার একদম মোক্ষম প্ল্যানে ছিল। আর সে জ্যানকে নিয়ে তার কাছেও গিয়েছিল, কিন্তু সে গিয়ে দেখে যে তার মা তো ওখানে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে, তার কোনো হুঁশ নেই। তখনই সে বুঝতে পেরে যায় যে জ্যানের খেয়াল সে রাখতে পারবে না, যার কারণে সে সেখান থেকে ফিরে চলে আসে। আর আগে আমরা কাপাল রেড্ডির বউ আর রুবেনের মাকে একসঙ্গে দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারি থমের ওয়াইফ কেন রোজকে পয়সা দিত। আসলে থমের ওয়াইফ বলেছিল রোজকে যে যদি থমের কাছ থেকে রোজ দূরে থাকে তাহলে তাকে সে প্রতি মাসে পয়সা দেবে, আর সেই কারণেই রোজ মেনে গিয়েছিল। তাই জন্য সে নাগাল্যান্ড ছেড়ে দিল্লি চলে গিয়েছিল। এই সব কথাগুলো চৌধুরী পরের দিন মেঘনাকে বলে। তখন মেঘনা জিজ্ঞাসা করে যে বাচ্চার ব্যাপারে তো তার ওয়াইফের কোনো কিছু নলেজই ছিল না। তখন মেঘনা জিজ্ঞাসা করে সেই বাচ্চাটার ব্যাপারে তো থমের ওয়াইফ কিছুই জানতো না, তাহলে সে কিসের পয়সা দিত? তখন চৌধুরী বলে মুখ বন্ধ করে রাখার পয়সা দিত। মেঘনা তখন তার সাথে তাকে এটাও বলে যে থম একজন অনেক কালারফুল মানুষ ছিল, তার অ্যাফেয়ারের খবর সবসময় আসতে থাকতো। তাহলে এত ছোট একটা বিষয়ের জন্য এত বড় প্রবলেম তো হওয়ার কথা নয়। আর অন্যদিকে রুবেনের অবস্থা খুব বেশি খারাপ হতে চলেছিল। সে কাউকে আসলে বিশ্বাস করে উঠতে পারছিল না যে কে তার সঙ্গে রয়েছে আর কে নেই। সে আস্তে আস্তে গভীর খাইয়ের মধ্যে চলে যাচ্ছিল। তারপরে চৌধুরী রুবেনের বোন মানে রেচেলের স্কুলে পৌঁছায়। তখন
তখন সে দেখতে পায় রিচেলের সাথে রোজের ফটো। তখনই চৌধুরীর কাছে একটা ফোন আসে, আর সেটা ছিল রুবেলের ফোন। সে তখন বলে যে সে তার সাথে দেখা করতে চায়। তারপর আমরা দেখতে পাই হাতিরাম চৌধুরীকে, যে কিনা রুবেনের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল কখন তাকে কেউ নিতে আসবে এখানে। কিছুক্ষণ পরে একটা 4 চাকা গাড়ি আসে, সেখান থেকে কিছু লোক বাইরে বেরিয়ে হাতিরাম চৌধুরীকে নিজের গাড়িতে বসিয়ে নেয়। তখনই আমরা দেখতে পাই এই লোকগুলোর পেছনে মেঘনার কারও উপস্থিত ছিল। আর আরো একটা কথা আমরা জানতে পারি, সেই গুন্ডাগুলো চৌধুরীর সব কাপড় খুলিয়ে দেয়, কারণ তার কাপড়ের মধ্যে ট্র্যাকার লাগানো ছিল। রুবেনের লোক খুব চালাক ছিল, তাই জন্য তারা তার সব কাপড় জামাকে খুলিয়ে দেয়। তারা তার সব জামা কাপড়কে খুলিয়ে অন্য একটা জিপের মধ্যে ফেলে দেয়, যাতে করে তারা তাকে ট্র্যাক না করতে পারে। আর যেমনটা তারা চেয়েছিল ঠিক তেমনটাই তারা করে, যার কারণে তারা তাদেরকে ট্র্যাক করতে পারছিল না। মেঘনাকে তারা একটু ঘুরিয়ে তো দিয়েছিল, কিন্তু মেঘনাও বহুত চালাক একজন পুলিশ অফিসার। সে জানতে পেরে গিয়েছিল চৌধুরীকে তারা ঠিক কোথায় নিয়ে যেতে পারে, আর নিয়ে যাচ্ছে। ক্রিসমাস ডেতে স্কুলে ছুটি ছিল, কিন্তু এখনো অবধি কিছু গাড়ি স্কুলের বাইরেই দাঁড়িয়ে রয়েছে, আর সেই জন্য তার সন্দেহ হয়। তার মানে চৌধুরী সেই স্কুলের ভেতরেই থাকবে। আর এখানে আমরা সেই বডিগার্ডটাকেও দেখতে পাই। আর এখানে আমরা দেখতে পাই হাতিরাম চৌধুরী আর রুবেন সোজাসুজি সামনাসামনি কথা বলে। তখন হাতিরাম চৌধুরী তাকে বলে যে তোর যতটা আমাকে দরকার ঠিক ততটাই তোকে দরকার। এদিকে রুবেন আর চৌধুরী একাই দুজনে কথা বলছিল, আর অন্যদিকে স্নাইপার নেওয়া লোকটি সে নিজে তাক করছিল, কিন্তু ক্লিয়ার শট না পাওয়ার কারণে সে হোল্ডে ছিল। তখন চৌধুরী রুবেনকে বলে তুই যদি আমাকে কিছু নাও বলিস না, তাহলেও আমি তোর সব কুণ্ডলির ব্যাপারে জানি, তোর সব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমি জানি। আমি তো সেই সব কিছুও জানি যেগুলো তুই জানিস না, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে। তোর একটা বোন ছিল যার নাম রিচেল, সে 10 বছর আগে সুইসাইড করেছিল, আর সে রোজের বন্ধু ছিল। তোর মা রোজকে প্রতি মাসে 1 লাখ টাকা করে পাঠায়। এটা কেমন ব্যাপার সেটা তুই ভাব। তোর বোন রিচেল কেন সুইসাইড করেছিল সেটাও তোকেই ভাবতে হবে। তারপরে সে কিছুক্ষণ পর নিজেই সেই কথাটা বলে দেয়, তোর বোন এই কারণে সুইসাইড করেনি, জানতে পেরে গিয়েছিল রোজের সাথে তোর বাবার সই। আসলে সে তো জানতে পেরে গিয়েছিল রোজ আসলে থমেরই মেয়ে, আর থম নিজেরই মেয়ের সাথে নোংরা কাজ করত, আর এই কথাটার কারণেই সে নিজের জীবন নিয়ে নেয়। আর তোর মা এই কারণেই রোজকে পয়সা দিত। রুবেন এখানে চৌধুরীকে বলতে শুরু করে তার বাবা থম এই সামিটের মধ্যে যোগ দিতেই চায়নি, কিন্তু রেড্ডির জন্য তাকে এই সামিটের মধ্যে জয়েন করতে হয়। এর আগে রুবেন কিছু বলবে তখনই ওই স্নাইপারের লোকটি রুবেনকে শুট করে দেয়। এখন রুবেনের সব লোকেদেরই মনে হচ্ছিল যে রুবেনকে হয়তো চৌধুরী মেরে দিয়েছে, তাই জন্য তারা তাকে মারতে শুরু করে দেয়। কিন্তু এখানে ব্যাকআপের রূপে মেঘনা ছিল, সে তার পুরোপুরি সঙ্গ দিচ্ছিল, যার কারণে রুবেনের সব লোকেদেরকে তারা মেরে ভাগিয়ে দেয়। পরে এই খবরটা পাবলিকালি বেরিয়ে গিয়েছিল যে রুবেনকে মেরে দেওয়া হয়েছে, আর পুলিশের শুট আউটে সে মরে গিয়েছে। এই কথাটা ক্যান আঙ্কেলও জানতে পেরে যায়, আর সেটা জানার পরে সে অনেক বেশি কষ্ট পায়। আগে চৌধুরী বিরিকের কাছে কল করে কাপল রেড্ডির ব্যাপারে ইনফরমেশন বার করতে শুরু করে, আর সে জানতে চায় যে নার্কোটিকে তার জন্য কোনো ওয়ারেন্ট বার হয়েছে কিনা, কারণ সে এতটা পরিষ্কার লোক তো ছিল না। তখন বার্গ তাকে বলে হ্যাঁ তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট তো রয়েছে, কিন্তু পরে সেটাকে দাবিয়ে দেওয়া হয়। আর এদিকে হসপিটালে আমরা রোজকে দেখতে পাই, যার অবস্থা খুবই খারাপ ছিল। আর এদিকে দিল্লিতে আমরা দেখতে পাই রেনুর ঘরে গুড্ডুকে, যারা কিনা খুব ভালোভাবে থাকছিল। তখনই কনস্টেবল মঞ্জুর সঙ্গে গুড্ডুর দিদা দাদু চলে আসে। আসলে তারা গুড্ডুকে নেওয়ার জন্য এসেছিল। কিছুদিন ধরে তাদের শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না বলে তারা আসতে পারেনি। তারপরে আমরা দেখতে পাই ওদিকে সিন, যেখানে আমরা দেখি চৌধুরী যখন মেঘনার সাথে দেখা করে, চৌধুরী তখন মেঘনাকে জানায় থম ওই বিজনেসের মধ্যে কোনোদিনও ইনক্লুড হতে চায়নি, কিন্তু কাপল রেডের জন্য তাকে সেখানে জয়েন করতে হয়েছিল, কারণ একটা রেড পড়েছিল। সেই কারণে থমের অনেকগুলো মাল ধরে নিয়েছিল। তখন মেঘনা বলে এই ইনফরমেশনটা তো আমাদের কাছে দিল্লি থেকে এসেছিল। তখন চৌধুরী বলে এই ইনফরমেশনটা হয়তো কাপল রেড্ডি দিয়েছিল। তারপরে মেঘনা সেই স্নাইপারের ছেলেটির ব্যাপারে বলে, সে বলে ওই ছেলেটির নাম হচ্ছে ড্যানিয়েল। সেই এজেন্সির ব্যাপারেও বলে যেখান থেকে তাকে হায়ার করা হয়। যখনই সে সেই ট্রাভেল এজেন্সির নামটা শোনে তখনই তার রেহমানের কথা সবার আগে মনে পড়ে যায়, কারণ রেহমানই সেই ট্রাভেল এজেন্সির জন্য কাজ করে। সে বুঝতে পেরে গিয়েছিল রেহমানই সবার সাথে মিলে রয়েছে। এবার চৌধুরী রেহমানকে খপ্পরে নিয়ে নেয়। রেহমান তখন বলে এই কাজটার জন্য সে আমার কেস থেকে আমাকে ছাড়াতে হেল্প করবে, কারণ তার উপরে একটা এমন কেস চলছে যার কারণে সে নিজের ঘরে ফেরত যেতে পারছিল না। তার কাছে শুধু এই ইনফরমেশনটা ছিল যে সে রোজ আর রিবেনের ব্যাপারে তাদেরকে জানাবে। আনসারির সাথে
তার কোনো লেনাদেনা ছিল না, তার একদমই আইডিয়া ছিল না তারা আনসারিকে এভাবে মেরে দেবে। এদিকে যখন ড্যানিয়েলের ব্যাপারে জানাই গিয়েছে তখন থম ওদিকে ক্যানের মেয়েদের সাথে দেখা করতে চলে যায়, যে মিথ্যে বয়ান দিয়েছিল সেদিন রাতে ড্যানিয়েলের সাথে সে ছিল, কিন্তু সেই মেয়েটা মিথ্যে কথা বলেনি, সে সত্যি কথাই বলছিল। ড্যানিয়েল তার সাথে ছিল অবশ্যই, কিন্তু পুরো রাতটা ছিল না, 11টা থেকে 12টা অবধি সে ছিল। তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। চৌধুরী এখানে জানতে পেরে গিয়েছিল ড্যানিয়েল হয়তো থমকে মেরে দিয়েছে। যখন সে এই কাজটার ব্যাপারে ইনফরমেশন বার করতে শুরু করে, আস্তে আস্তে তার কাছে সব ইনফরমেশন চলে আসে। সে বুঝতে পেরে গিয়েছিল এটা নাগাল্যান্ডের একটা রিবেল। তারপরে সে জানতে পারে আঙ্কেল ক্যানি ড্যানিয়েলকে তৈরি করেছিল এইসবের জন্য। চৌধুরী এখানে সবকিছু জানতে পেরে গিয়েছিল, যার কারণে সে মেঘনাকে কল করে সবকিছু জানিয়ে দেয়। আর এখানে তো আমরা মেঘনা ম্যাডামকেই ড্যানিয়েলের সঙ্গে বসে থাকতে দেখি। ড্যানিয়েল তখন মেঘনাকে গান পয়েন্টে রেখেছিল আর মেঘনাকে দিয়ে চৌধুরীকে সেখানে ডাকিয়েও নিয়েছিল। আর যখনই সে এটা বলে দিয়েছিল তারপরে মেঘনা ম্যাডামকে সে মেরে ফেলে। তারপরে আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাকের সিন, যেখানে আমরা দেখতে পাই রোজ অনেক বেশি মদ খেয়েছিল, সে ঠিকভাবে হাঁটতে অবধি পারছিল না। আর এখানেই আমরা একটা বারাত দেখতে পাই যেখানে রাঘু কাজ করত। আর এখানে একটা গাড়ি থামে, সে গাড়ি থেকে বেরিয়ে রোজের ফায়দা ওঠানোর জন্য সবাই চেষ্টা করছিল। আর সেখানে পৌঁছে গিয়ে রাঘু তার হেল্প করে। আর অন্যদিকে সামিট যে ছিল সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল। নাগাল্যান্ডের সব লোকেরা অনেক বেশি খুশি ছিল যে সামিটটা হয়েছে, সেটার জন্য নাগাল্যান্ডে শান্তি আসবে। ড্যানিয়েল চৌধুরীকে সেই জায়গায় ডেকে নিয়েছিল। যখনই চৌধুরী সেখানে পৌঁছায় তখনই চৌধুরীর ওপরে ফায়ারিং শুরু হয়ে যায়। আর চৌধুরী সেখানে আগে থেকে প্রস্তুত ছিল, সে তার পিছু করতে করতে সেই হোটেলে পৌঁছে যায় যেখানে তার দেখা ড্যানিয়েলের সঙ্গে হয়। দুজনে মিলে বহুত ভয়ঙ্কর ফাইট করে, দুজনই দুজনকে খুব বাজেভাবে মারছিল। কোথাও না কোথাও হাতিরামের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তার সত্ত্বেও সে নিজে হার মানেনি আর তারপরে সে ড্যানিয়েলকে মেরে দেয়। আর এদিকে আরো একটি কনস্টেবল তাকে বলে যে খুব ভালো হয়েছে, নাগাল্যান্ডের সামিট খুব ভালোভাবে মিটে গিয়েছে। চৌধুরী তখন এখানে বলে আমি আঙ্কেল ক্যানের সাথে দেখা করতে চাই, ওনার সাথেই আমার শেষ কাজ রয়েছে, তারপর আমি এখান থেকে চলে যাব। তখন আঙ্কেল ক্যান বলে আমি এটা খুব ভালো করে জানতাম, আজ সকালে হয়তো তুমি ফেরত আসবে, না হলে সে ফেরত আসবে। মানে এখানে ড্যানিয়েলের কথা সে বলতে চেয়েছে। তখন চৌধুরী আঙ্কেল ক্যানকে বলে যে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে আসিনি, আমি তোমাকে তোমার স্টোরি বলতে এসেছি, যেটা আমি তোমার ব্যাপারে জেনে গিয়েছি। তখন সে বলে যে মিস্টার থম এখানে সামিটে একত্র হওয়ার জন্য একদমই আসেনি, সে এখানে এসেছিল শুধুমাত্র কাপল রেড্ডির জন্য। আর তখন সে জানতে পেরে যায় যে কাপল রেড্ডি তার মাল ধরা পড়িয়ে দিয়েছে, সেই জন্য সে ডিসাইড করে যে সে মিটিং এর মধ্যে একত্র হবে না। সে আঙ্কেল ক্যানের কাছে এসে সোজাসুজি বারণ করে দেয়। তখন আঙ্কেল ক্যান ভাবে যদি এ সামিটে না যায় তাহলে সব কিছু বিগড়ে যেতে পারে, সেই জন্য ক্যানই মিস্টার থমের ঘরে গিয়ে তাকে মেরে ফেলে। তারপরে সে ড্যানিয়েলের কাছে কল করে এবং তাকে বলে যে এই ম্যাটারটাকে এমন একটা রূপ দিয়ে দিতে যাতে সবকিছু ঘুরে যায়। আর এই জন্যই তারা মিস্টার থমের মাথাটাকে আলাদা করে দেয়। আর এই জন্যই তারা 3টে লোকের ভিডিওটাকে রিলিজ করেছিল, তারপরে 3টে লোককে মারিয়েও দিয়েছিল তারা। আর তার সঙ্গে সঙ্গে সে এটাও বলে তুমি শুধু নিজের লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করছিলে, এই জন্য তুমি কত লোকেদেরকে মেরে দিয়েছো। আর এখন আমি সবাইকে জানিয়ে দেবো যে তাদের ভগবান কে আর সে কি কি করেছে। তখন আঙ্কেল ক্যান বলে যদি তুমি এটা করো তাহলে নাগাল্যান্ডের জন্য যেটা আমি সাবমিট করেছি সেটা সব খারাপ হয়ে যাবে। যেই লোকগুলো এখন খুশি দেখতে পাচ্ছ তুমি, তারা দুঃখী হয়ে যাবে। চৌধুরী যখন বাইরে আসে তখন সে দেখতে পায় যে নাগাল্যান্ডের লোকেরা সত্যি অনেক খুশি রয়েছে, আর এই জন্যই সে কাউকে কিচ্ছু বলে না। আর এই কথাটা তার পাশে থাকা লোকটিও জানতো, সেই কারণে সে বলে আপনি খুব ভালো কাজ করেছেন। আর তার সঙ্গে সঙ্গে রোজের ব্যাপারেও সে বলে যে আগের দিন রাতে সে মরে গিয়েছে। তারপরে হাতিরাম নিজের বাড়িতে চলে যায় আর তার বাড়ির বাইরে একটা অটো দাঁড়িয়েছিল যেখানে একটা বন্ধুত্বের স্লোগান লেখা ছিল। আর রেনু এখানে তার বরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। যখন সে ঘরে পৌঁছায় তখন সে দেখতে পায় যে গুড্ডুকে নেওয়ার জন্য তার দিদা আর তার দাদু এসেছে, যারা কিনা অনেক গরিব ছিল। তার জন্য রেনু তাদেরকে কিছুটা পয়সা দিয়ে দেয় আর যাওয়ার সময় সেই বাচ্চাটি রেনুকে জড়িয়ে ধরে। চৌধুরীর এখানে খুব খারাপ লাগছিল যে সে রঘু পাসওয়ানকে খুঁজতে পারেনি, যেটা তার বাবা ছিল। তার জন্য চৌধুরীর অনেক খারাপ লাগছিল। যখন চৌধুরী পরের দিন পুলিশ স্টেশনে যায় তখন সে বুঝতে পারে যে তার উপরে ইনকোয়ারি বসতে চলেছে। আর এখানে চৌধুরী বুঝতেও পারছিল যে তাকে হয়তো সাসপেন্ড করে দেওয়া হবে। আর চৌধুরী এখানে আরও একটা জিনিস নোটিস করে, যখন সে সিসিটিভি ফুটেজ দেখছিল তখন সে দেখতে পায় সেই সিসিটিভি ফুটেজের মধ্যে একটি অটোকে, যেই অটোটা কালকে তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিল।
আর তার অটোর পেছনেই একটা বন্ধুত্বের স্লোগান লেখা ছিল। আর পরের দিন সে অটোর মালিক কিশোরের সাথে দেখা করার জন্য চলে যায়। আর যখনই কিশোর চৌধুরীকে দেখতে পায় সে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখন চৌধুরী তাকে জিজ্ঞাসা করে, 7 তারিখে তুমি নাগাল্যান্ডের বাইরে কি করছিলে? এটার জবাব কিশোর দিতে পারে না, যার কারণে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে দেয়। আর তারপরে তার পায়ের মধ্যে একটা কিল গুটে গিয়েছিল, যার জন্য সে দৌড়াতে পারছিল না, এক জায়গায় বসে যায়। তারপরে চৌধুরী তাকে জিজ্ঞাসা করে, তখন সে বলে রঘুর একদিনের জন্য অটোর দরকার ছিল, সে রোজ ম্যাডামের হেল্প করতে চেয়েছিল, তার বদলে তাকে 5 লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল, আর সে আমাকে পয়সাটা দিচ্ছিল না, যার কারণে আমি খুব রেগেছিলাম। আর আমাদের মধ্যে অনেক বেশি রাগারাগি হয়ে যায়, আর আমি সেদিন মদও খেয়েছিলাম, যার জন্য আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যায়। আর ওখানে আমরা 3 জনে আরও উপস্থিত ছিলাম। আর আমাদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে আমার একটি বন্ধু আজ্জু মিলে তাকে মেরেই ফেলে। তারপরে সেই লোকগুলি তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে গিয়ে তারা রাঘুর ডেড বডিটাকে পুঁতে রেখেছিল। আর এদিকে চৌধুরী তখন বলে ওর কাছে তখন ওই টাকাটা ছিল না, ও টাকাটা পেত, কিন্তু তখন অবধি ওর হাতে ওই টাকাটা আসেইনি। আর এদিকে চৌধুরী ব্রিককে বলে যে আমি আর পারছি না, আমি এই জবটা ছেড়ে দেবো। তখন ব্রিক বলে তুই আগে থেকেই একটা দারুণ অফিসার। তখন ব্রিক বলে যে একটা বোর্ডের মধ্যে ছেদ থাকলে তুই সেটাকে বাঁচানোর চেষ্টা করবি, কিন্তু আমি সেটাকে বাঁচানোর চেষ্টা করব না, আমি সিস্টেমের সাথে খেলতে জানি, শুধুমাত্র আমি আমার ব্যাপারে ভাবি, সেই জন্য আজ অবধি আমি এই ডিপার্টমেন্টে টিকে রয়েছি। তারপরে তারা দুজন কুলফি খাচ্ছিল, যখন সেখানে পে করতে যায় তখন ব্রিকের নোটটা ফাটা ছিল। সেই ফাটা নোটটা দেখে তখনই চৌধুরীর কিছু মনে পড়ে যায়। তারপরে সে চলে যায় সোজা থানাতে। তখনই সে মিস্টার থমের কিছু এভিডেন্সের ডিব্বাটাকে চেক আউট করছিল, আর সেখান থেকে সে একটা 500 নোট বার করে নেয়। পরে সে তার শালা জিত্তুর কাছে যায়। তারপরে সেই নোটটাকে নিয়ে বলে যে এই নোটটা কোথায় ইস্যু হয়েছিল। সে তাড়াতাড়ি করে সব বলে দেয় যে এই নোটটা কোথায় ইস্যু হয়েছিল। আর সেই নোটটা নিয়ে সেই জায়গায় চলে যায়। নোটটা দেখাতেই তাকে 2 কোটি টাকা বার করে দেওয়া হয়, কিন্তু সেখান থেকে সে শুধুমাত্র 5 লাখ টাকা নেয়, বাকি টাকা সে রেখে দেয়। বাকি টাকা সে নেয় না, কারণ সেটা তার প্রাপ্য না। রাঘু পাসওয়ান শুধুমাত্র 5 লাখ টাকা পাওয়ারই কথা হয়েছিল। 5 লাখ টাকা নিয়ে সে তাড়াতাড়ি করে স্টেশন চলে যায়, কারণ রাঘু পাসওয়ানের বাবা মা তার বাচ্চাকে নিয়ে বাড়ি যাচ্ছিল। আর এখানে চৌধুরী তাড়াতাড়ি করে তার বাবা মার কাছে পৌঁছায় এবং রাঘু পাসওয়ানের পাওয়া টাকাটা তার বাবা মার হাতে তুলে দেয় এবং গুড্ডুকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর সবার শেষে হাতিরাম চৌধুরীর ফেসের মধ্যে একটা ছোট্ট স্মাইল চলে আসে। সে বলছিল যে সে কারোর সাথে বেইমানি করতে দেয়নি। আর এর সাথে সাথেই এই ওয়েব সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই ওয়েব সিরিজটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের এই ওয়েব সিরিজটি কেমন লেগেছে। ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। দেখা করছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে কালকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।